খুশি যাইতে পারো, তুমি যা চাও আমি দেবো, আর গাছ তাই দেবো, এমনকি আমার শরীরটাও তোমাকে সঁপে দেব। নেবে আমার শরীরটা? নেবে? ভোগ করবে আমাকে? কিন্তু দয়া করো, আমি যে তোমাকে ভালোবাসি। বইটা পড়তে গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানাই থাক। আজকের গল্পটি না চাওয়া পাওয়ার গল্প। আজকের গল্পটি অমিয় নস্করের লেখা একটি অন্যরকম ভূতের গল্প, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। চলুন শুরু করি আজকের গল্প, চাঁদনি রাতের প্রেয়সী। ঘরের দরজাটা আলগা করে ভিজিয়ে দিয়ে রেখে আমি বিছানার ওপর চুপটি করে বসে তার আসার অপেক্ষা করছিলাম। আমি জানি যখন আমি তাকে মনে মনে এত করে কাছে পেতে চাইছি, তখন সেও নিশ্চয়ই আমার অন্তরের সেই ডাকে অবশ্যই সাড়া দেবে। নিশ্চয়ই আসবে আমার রাতের গোপন প্রেয়সী। আমি যেন এখন তার নেশায় পড়েছি। তার প্রেম আমাকে মাতিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে। তাকে এক রাত না দেখলেই আমার কষ্ট হয়। মনে হয় এই দমের কষ্ট কোনো ইনহেলার দিয়ে কমানো যাবে না। শুধু একটাই ওষুধ, সে হলো আমার চাঁদনি রাতের প্রেয়সী। আসবে, অবশ্যই আসবে। শ্বেত শুভ্র তার শরীর জুড়ে যেমন সাদা মেঘের শাড়ি, চোখে জলজলে নীল আলো, তার মুখের মায়াবী সেই হাসিটা কমিয়ে দেয় আমার জীবন জ্বালা। ওই তো ও আসছে। দরজাটা ঠেলে সে ঢুকে পড়ল আমার ঘরে। তার সারা শরীর থেকে একটা রূপলি জ্যোতি যেন ছড়িয়ে পড়ছে আমার ঘরের সর্বত্র। ঠিক চাঁদের মতো তার শরীর জ্যোৎস্না মুখরিত হলেও তার মুখের কালো কলঙ্ক ঢেকে রাখে তার মুখাবয়ব। আমি আজও তার রূপ দেখিনি, শরীর দেখিনি, কিন্তু দুটো হাতের স্পর্শে অনুভব করেছি কি অপূর্ব তার শরীর, কি নিটোল নিখুঁত গোলাকার তার স্তনদ্বয়, মেদবিহীন তার কোমরের ভাঁজ, ভিজে স্যাঁতস্যাঁতে চোখে প্রস্ফুটিত আমার প্রতি অগাধ আনুগত্য ও নিপাট ভালোবাসা। প্রতিক্রিয়া শেষে আমার ক্লান্ত শরীরের ওপর তার হাত ও চোখে মুখের ওপর যখন তার এলোমেলো বড় বড় চুলগুলো ঝুলে পড়ে, তখন আমি এক আলাদা রকম শান্তির আবেশ পাই। এত দেরি করে আসায় আমি তাকে দেখে একটু অভিমান করেই তাকে শক্ত করে স্বহস্তে জড়িয়ে ধরলাম এবং বললাম, আজ আসতে এত দেরি করলে কেন? সে মুখে কিছু বলল না, তবে মিষ্টি করে একটু হেসে বুঝিয়ে দিল, এইটুকু দেরির জন্য অন্তত রাগ করতে নেই। আমিও বিজ্ঞ প্রেমিকের মতো তার হাসির ভাষা বুঝে নিলাম। তারপর তাকে কোলে তুলে নিয়ে শুইয়ে দিলাম আমার বিছানায়। তারপর একটু একটু করে তার শরীরের জ্যোৎস্না কাপড়গুলো সরিয়ে ফেলে বের করে আনলাম তার কলঙ্ক। সে যেন মিশে গেল আধারের সাথে। আমি তাকে আর দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি। সে যেন শক্ত করে আমাকে জড়িয়ে ধরে তার বুকের কাছে টানছে। অতঃপর তার বুকে মুখ গুজে তার স্তন বৃন্তের ওপর দিয়ে সাবলীল দুটো হাত বুলিয়ে ছুটন্ত ঘোড়ার মতো হাত দুটোকে নামিয়ে নিয়ে গেলাম নিম্নাঙ্গের দিকে। তারপর শুরু হলো যৌনতা ভরা এক উদ্দাম খেলা, আমাদের সহবাস। হাওড়ার শিবপুর থানা থেকে আমাকে বদলি করে দেওয়া হলো। অতঃপর আমি চলে এলাম দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট থানায়। আমার বয়স হয়েছে প্রায় 50-এরও বেশি, তাই বেশিরভাগ সময় আমি থানার মধ্যে থেকেই কাজ করি। বাইরে গিয়ে এরিয়া ঘুরে দেখা হয়নি। বাইরের কাজেও আমি তেমন যাই না, কিন্তু এখানে এসে হঠাৎ করেই একদিন থানার 4-5 কিলোমিটারের মধ্যে আমাকে যেতে হলো। আশেপাশের মানুষজন থানায় ফোন করে জানিয়েছে। আমি গাড়ি নিয়ে এবং সঙ্গে এরিয়ার কিছু সিভিককে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে দেখি একজন 22-23 বছর বয়সী ছেলের মৃতদেহ। তার পচা গলা শরীরটা ফুলে পুরো ঢোল হয়ে গিয়েছে।
বিকট বিভৎস একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। বোধহয় 4-5 দিন আগেই সে গত হয়েছে, কিন্তু তার মৃতদেহের দুর্গন্ধ যতক্ষণ না বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত প্রতিবেশীরা কেউ বুঝতে পারেনি। কারণ এই এত বড় বাড়িটাতে সেই মৃত যুবক একাই থাকত। তারপর প্রতিবেশীদের কাছে শুনলাম যুবকের বাবা আছে, কিন্তু উনি হয়তো এই মৃত্যুর খবর এখনো পায়নি। আমি প্রতিবেশীদের কাছ থেকে নাম্বার নিয়ে ওনাকে ফোন করি। রিং হয়। হ্যালো, আপনি কি অমলের বাবা বলছেন? ফোনের ওপার থেকে একজন বয়স্ক লোক বলে ওঠেন, হ্যাঁ, আমি অমলের বাবা বলছি। কেন, কিছু কি হয়েছে? হ্যাঁ, হয়েছে বই কি। কয়েকদিন আগেই আপনার ছেলের মৃত্যু ঘটেছে, কিন্তু কখন কিভাবে ঘটেছে সে কথা এখনই বলা সম্ভব নয়। মৃতদেহ পচে গন্ধ বেরোনোর পরেই প্রতিবেশীরা থানায় কল করে জানিয়েছে, তাই আমরা এসে আপনার ঘর থেকে আপনার ছেলের মৃতদেহ উদ্ধার করেছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে এসে আমাদের সাথে দেখা করুন। আমরা ততক্ষণ মৃতদেহটাকে পোস্টমর্টেমে যাওয়ার ব্যবস্থা করছি। ফোনের ওপার থেকে সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে ফোনটা কেটে দিল। আমারও ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। পৃথিবীতে বোধহয় এর চেয়ে বড় আঘাত আর নেই। নিজের জীবিত কালে নিজের কানে সন্তানের মৃত্যু সংবাদ শোনা। জানি না উনি কোথায়, কোন মুহূর্তে, কোন কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু হঠাৎ করেই এমন দুঃসংবাদ ওনাকে শুনতে হলো। এই ধরো আমি ডিউটিতে আছি, এমন সময় যদি আননোন কোনো নাম্বার থেকে কল আসে আর আমার একটি মাত্র পুত্রের মৃত্যু সংবাদ দেয়, তখন আমার ভেতরটা কেমন হবে? এইসব ভাবতে ভাবতে কেমন যেন দুর্বল হয়ে পড়লাম। তারপর মৃতদেহটাকে শনাক্ত করে পাঠিয়ে দিলাম মর্গে। অতঃপর ঘরের ভিতরটা একটু দেখবার জন্য ভিতরে ঢুকলাম। একটা আঁশটে পচা গন্ধ বিষাক্ত তীরের মতো আমার নাকে এসে লাগলো। আমি পকেট থেকে রুমালটা বের করে নাকে চেপে ধরেই ঘরের চারিদিকে একটা টর্চের আলো ফেলে সর্বত্র দেখলাম। বহুদিন বোধহয় ছেলেটা বাইরে বের হতো না। ভিতরটায় মাকড়সার জাল, জামা কাপড়ের আলনায় ধুলো এবং বই রাখা টেবিলটায় ও বইয়ের শাড়িতে ধুলো লেপে আছে। তারপর লক্ষ্য করলাম বিছানার দিকে, মাথায় দেওয়া বালিশটার নিচে একটা ডায়েরি। দেখলাম ডায়েরির পাতাগুলো উল্টে, হয়তো সেখানে তার কিছু জীবনের কথা লেখা আছে। বোধহয় তা পড়তে পারলে তার এমন অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাবে। তাই সেই ডায়েরিটাকে আমি সঙ্গে নিয়ে ঘটনাস্থল ছেড়ে থানায় ফিরে আসি। ডিউটি শেষে কোয়ার্টারে ঢুকে বিছানায় গিয়ে সঙ্গে সঙ্গে সারাদিনের ক্লান্তি বুকে নিয়ে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ি। তারপর পরপর 2 দিন আমি ভুলে গেছিলাম সেই ডায়েরিটার কথা। অতঃপর আজ সন্ধ্যায় যখন পোস্টমর্টেম রিপোর্ট এলো এবং রিপোর্টে দেখলাম বিষক্রিয়া নয়, গলায় দড়ি দিয়ে নয়, কিংবা হাতের শিরা কেটে নয়, কোনো রকম ভাবে আত্মহত্যার চেষ্টা করে মৃত্যু নয়, একদম স্বাভাবিকভাবেই এই মৃত্যু ঘটেছে, তখন যেন আমার মনটা কেমন কুঁকে উঠল। আমার মনে হলো এমন অস্বাভাবিক মৃত্যু, কখনোই এই মৃত্যু স্বাভাবিক হতে পারে না। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। এমন সময় মনে পড়ে গেল মৃত যুবকের ঘর থেকে পাওয়া সেই ডায়েরিটার কথা, এবং তৎক্ষণাৎ ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করব। এমন সময় আমার ভাই ফরমাস খাটার জন্য স্থানীয় যে লোকটাকে আমি কাজে রেখেছি সে এসে বলল, স্যার, একটা কথা জানার জন্যই আপনার কাছে এলুম। বলতেছি যে আপনি রাতের বেলায় কি দেশি মুরগির মাংস টাংস কিছু খাবেন? আসলে আজ বউটা আদা রসুন দিয়ে বেশ কাই করে আমাদের ঘরের ডিম পাড়া মুরগিটা রান্না করেছে। না, খাবো না, তোমরা খেয়ে নাও, আমার শরীরটা আজ ভালো নেই। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তবে এলুম। এই বলে সে চলে গেল। তারপর ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। জোড়া জোড়া বাজের আওয়াজে কান ঝালাপালা হওয়ার জোগাড়। তার উপরে পাশের কোয়ার্টারের টিনের ছাউনির ওপর
বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ে চড়বড় চড়বড় আওয়াজ হচ্ছে। আমি বিছানা থেকে নেমে গিয়ে রুমের জানালাটা খুলে দিলাম। জলীয় বাষ্পপূর্ণ একটা ঠান্ডা হাওয়া এসে আমার শরীরটা ছুঁয়ে দিল। আমার ক্লান্ত শরীরে হঠাৎ করেই কেমন যেন একটা এনার্জি চলে এসেছে। প্রাকৃতিক হাওয়ায় সত্যি এমন ক্ষমতা আছে তা আমি বিশ্বাস করি। অতঃপর আমি ডায়েরিটা পড়তে শুরু করলাম। বাড়ির টুকটাক কাজকর্ম আর দুবার রান্না করা ছাড়া তেমন কিছুই করতাম না। কাছে পিঠে একটা কলেজে পড়াশোনা করতাম, ফলত শুয়ে বসে থাকার অনেকখানি সময় পেতাম। তাই সেই সময়গুলো লেখালেখি করে বন্ধুদের সঙ্গে কনফারেন্সে আড্ডা মেরে বেশ আরামদায়কভাবেই কেটে যাচ্ছিল। এইভাবে শুয়ে বসে অলসতার সাথে কাটানো আমার দৈনন্দিন জীবনে হঠাৎ করেই দারুণ রকমের পরিবর্তন চলে এলো। কিভাবে পরিবর্তন এলো তা খানিকটা বলি। কলেজ থেকে স্নাতক পাশ করার পরেই স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। চান্স পেয়েছিলাম আমরা বেশ কয়েকজন বন্ধু। তাই প্রতিদিন সকালে মগরাহাট স্টেশন থেকে 8:50 ট্রেনে আমাদের যেতে হতো কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাস, আর ফিরতাম শিয়ালদহ থেকে 4:46 ট্রেনে। তাই শুয়ে বসে থাকা আমার আরামদায়ক জীবনে ভীষণ রকমের ক্লান্তি এলো। বাড়িতে ফিরে বিছানায় একেবারে শুয়ে পড়লেই ঘুমিয়ে যাই, খেতে ইচ্ছে করে না। আরও কত কি। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে ছেলে ট্রেনে উঠলেই অসুস্থ হয়ে যেত, সে এখন 8:50 চরম ভিড় ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করে। হ্যাঁ, আমি সেই ছেলে। আমি একটা সময় ট্রেনে উঠলেই ভয় পেতাম, অসুস্থ হবার ভয়। বছরে দুবার কলেজ স্ট্রিটে বই কিনতে যেতেও পূর্ব প্রস্তুতি নিতে হতো, আর এখন সেখানে প্রতিদিন যাওয়া আসা। ট্রেন যাত্রার স্মরণীয় দিন ছিল ডিসেম্বরের মধ্যবর্তী সেই সোমবার। সেদিন বোধহয় ট্রেনে সর্বাধিক ভিড় হয়েছিল। যদিও অধিক ভিড়ের কারণ হিসেবে এই সোমবারকে দায়ী করা যায়, কারণ যারা কলকাতায় এক সপ্তাহ থেকে কাজ করেন তারা সোমবার যান আর শনিবার বিকেলে বাড়িতে ফেরেন। তবে সেই সোমবারটা ছিল চরম। ট্রেনের দ্বিতীয় বগির প্রথম গেট থেকে দ্বিতীয় গেটের দিকে আমাকে ধাক্কা দিতে দিতে নিয়ে আসা হলো। তারপর আমার পায়ের ওপর চাপ দিয়ে দাঁড়িয়ে রইল বেশ কয়েকটা পা। আমি অসহ্য হয়ে পা তুলতেই সেই শূন্যস্থান পূরণ হয়ে গেল নিমিষে। আমি তখন ট্রেনের হ্যাঙ্গার ধরে ঝুলছিলাম, কারণ পা রাখবার জায়গা তো দূরের কথা, একটা তিল ধারণের জায়গাও তখন অবশিষ্ট ছিল না। দম আটকে আসছিল, কিন্তু কিছু করার ছিল না। সাথে কোনো বন্ধু ছিল না। সেই দিন আমি একাই ছিলাম। তখন দেখি একটা দল তো ট্রেনটাকে নিজের বাবার সম্পত্তি মনে করে আরামে তাস খেলছিল। এমনকি একটা বৃদ্ধ মানুষ বসবার অনুরোধ করা সত্ত্বেও মানুষটাকে বসার সুযোগ না দিয়ে তাকে রীতিমতো অপমান করছিল সবাই মিলে। দেখে রাগ হচ্ছিল, কিন্তু নিজের পা রাখার জায়গাটা ছিল না। আমি আর কি প্রতিবাদ করতাম? কোনো রকমে শিয়ালদহ স্টেশনে নেমে ইউনিভার্সিটিতে পৌঁছে ক্লাসগুলো সব করতে পেরেছিলাম। সেদিন শেষ ক্লাসটা ছিল 3:30 থেকে 4:30। তাই মনে মনে ঠিক করেছিলাম শিয়ালদহ থেকে 6:02 ট্রেনটা ধরব। ক্লাস শেষ হলো 4:30 থেকে 5:30 পর্যন্ত কলেজ স্ট্রিটের পুরাতন সেই বই বাজারটা ঘুরে দেখব। যদি কোনো বই পছন্দ হয় তো কিনে নেব। তো যেমন ভাবনা তেমন কাজ। ক্লাস শেষ হতেই বই পাড়ায় হাঁটতে শুরু করেছিলাম। চারিদিকে কত বই, বই আর বই। কলকাতা শহরের অন্যতম প্রাণকেন্দ্র এই কলেজ স্ট্রিট বইপাড়া। কলকাতায় থাকুন বা কলকাতার বাইরে, বইপাড়ার কথা নিশ্চয়ই জানেন। বিস্তৃত এলাকা জুড়ে থাকে বইয়ের স্টল। এলাকা জুড়ে যেন মন কাড়া নতুন পুরনো বইয়ের গন্ধ। তবে শুধু কি বইয়ের জন্যই বিখ্যাত কলেজ স্ট্রিট? না, খুব কম মানুষই হয়তো জানেন বইপাড়ার এই ইতিহাস। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় সহ তৎকালীন ঔপনিবেশিক বাংলার রত্নদের ছাপ রয়েছে এই পাড়ায়।
এরকম একটি ঐতিহ্যবাহী ভবন হলো প্রেসিডেন্সি বোর্ডিং হাউস, বাংলায় যাকে আমরা মেজবাড়ি বলি। একসময় বেশ কয়েকজন ব্যাচেলার ছিলেন এখানে। তাদের মধ্যে একজন গোয়েন্দা ব্যোমকেশ বক্সী সিরিজের লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। 1919 থেকে 1921 সাল পর্যন্ত এখানেই থাকতেন এই বিখ্যাত লেখক। কলেজ স্ট্রিটের একটি সরু গলি পেরিয়ে রয়েছে প্রবীণ অভিনেতা ভিক্টর ব্যানার্জির বাসভবন। ভারতীয় সাংবাদিক, বক্তা এবং হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কৃষ্ণদাস পাল বাহাদুরের মূর্তিটি আজও কলেজ স্ট্রিট এবং মহাত্মা গান্ধী রোডের ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রতাপ চ্যাটার্জি লেনের এক কোণে বেঙ্গল প্রেসিডেন্সির সময় অন্যতম বিশিষ্ট ঔপন্যাসিক ও সাংবাদিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে। এই বাড়িটি এখন একটি লাইব্রেরিতে রূপান্তরিত হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এলাকার সরু গলি মনে করিয়ে দেয় ব্রিটিশ যুগের বাংলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বাসভবনেরও কথা। তিনি পেশায় একজন ভারতীয় সিভিল সার্ভেন্ট। একই সঙ্গে তিনি বাংলা এবং ইংরেজি উভয় সাহিত্যের একজন লেখক। সবশেষে ঐতিহাসিক সে কফি হাউস এর কথা না বললে চলে না। 19 শতকে এটি অ্যালবার্ট হল নামে পরিচিত ছিল। 1947 সালে কেন্দ্রীয় সরকার নাম পরিবর্তন করে কফি হাউস রাখে। সেই কফি হাউস জুড়ে রয়েছে নানা কাহিনী। বিখ্যাত শিল্পীদের আড্ডার জায়গা ছিল এই কফি হাউস। গায়ক মান্না দে গানও লিখেছিলেন। আজও মনে পড়ে যায় সেই গান। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। হাঁটছিলাম আর বিভিন্ন স্টলে উল্টে পাল্টে বই দেখছিলাম, আর একে একে মনে পড়ে যাচ্ছিল কলেজ স্ট্রিটের ইতিহাস। 1817 সালে এই এলাকায় হিন্দু স্কুল এবং পরের বছর স্থাপিত হয় হেয়ার স্কুল। এরপর একে একে 1824 সালে সংস্কৃত কলেজ, 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ভারতের প্রথম মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালও গড়ে ওঠে এই এলাকাতেই। এভাবেই কলেজগুলোকে কেন্দ্র করে জায়গাটির নাম হয়ে যায় কলেজ স্ট্রিট। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার পা থমকে গেল বেনামি একটা পুরাতন বইয়ের দোকানে। চোখে পড়ে গেল একটা বইয়ের প্রচ্ছদের দিকে। এমন ভয়ানক প্রচ্ছদ আমি আগে কখনো দেখিনি। চোখ বড় বড় করে এক অপদেবতা বিকট মুখমণ্ডল প্রচ্ছদে আগা পাঁচতলা জুড়ে রয়েছে। ধারালো ছুরির মতো তীক্ষ্ণ ও রক্তাক্ত সেই মুখ। কান দুটোয় গজিয়েছে সজারুর কাঁটার মতো অসংখ্য কাঁটা। আগ্রহবশত বইটার কাছে গিয়ে দুটো পাতা উল্টে দেখলাম পাশ্চাত্য সাহিত্যের নভেল জাতীয় লেখা। আগা পাঁচতলা ঘেঁটে দেখলাম লেখকের নাম পেলাম না, কিংবা জানতে পারলাম না প্রথম প্রকাশকাল। তবে একটা পাতা উল্টাতেই দেখা যায় দোকানদার একটা সাদা কাগজের টুকরো আঠা দিয়ে সেটে তার উপর কলম দিয়ে লিখে রেখেছে বইটার বিক্রয় মূল্য। লেখা ছিল 300 টাকা। তবে আমি জানতাম যদি আমি বইটা কিনি তবে তো 200 টাকার মধ্যে পেয়ে যাব। আরও খুঁটিয়ে দেখতে লাগলাম বইয়ের পাতাগুলো হলদেটে হয়ে গেছে। তবে ইংরেজি ভাষায় লেখা বইটার প্রতিটা শব্দ যেন অদ্ভুত রকমের স্পষ্ট। সচরাচর পুরনো বইয়ের প্রিন্ট এত স্পষ্ট হয় না। তাই বইটা দেখে ভালো লেগে গেল, আর প্রচ্ছদ দেখেও ভীষণ রকমের কৌতূহল জন্মেছিল। ফলত দাম দর করতে শুরু করলাম। কাকু, বইটা কত দিতে হবে? মাথার চুলে পাক ধরা ব্যক্তি চশমার ওপর থেকে আমার দিকে তাকিয়ে বললেন, কত দাম ফেলা আছে একটু দেখে বলুন। আমিও বললাম, দাম তো আপনার ইচ্ছে মতো লিখে রেখেছেন, তা যদি দিতে বলেন তাহলে কি করে হবে? আরে বলুন না, তারপর ডিসকাউন্ট করে দিচ্ছি। 300 টাকা দাম ফেলা আছে। আচ্ছা, 30% ডিসকাউন্ট করে দিলাম, আপনি 200 টাকা দিন। আমি ওনার হাতে 200 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বইটা ব্যাগে ঢুকিয়ে নিলাম। ঘড়িতে দেখলাম 5:47 বেজে গেছে। তাড়াতাড়ি না হাঁটলে 6:02 ট্রেন আর পাওয়া যাবে না। শীতের সন্ধ্যা, চারিদিকে আঁধার নেমে এসেছে। তবে কলকাতা শহরে মাটি থেকে ওপরের দিকে প্রায় 200 ফুট উচ্চতা পর্যন্ত একটা আলোর বলয় থাকে।
সেখানে যেন অন্ধকার ঢুকতে পারে না। হাঁটতে হাঁটতে অনুভব করলাম ব্যাগটা ভীষণ ভারী ঠেকছে। কিন্তু 200 পৃষ্ঠার একটা বইয়ের জন্য ব্যাগটার ভার হঠাৎ করে এত বৃদ্ধি পাবে, একটু অবাক করার মতো বিষয়। আরও দ্রুত হাঁটতে লাগলাম। মনে হচ্ছে পিঠে করে একটা ইট বয়ে নিয়ে যাচ্ছি। স্টেশনে ঢুকতেই দেখলাম 6টা দূরের ডায়মন্ড হারবার লোকাল ছেড়ে বেরিয়ে গেল। খুব রাগ হচ্ছিল নিজের ওপর। এখন 1 ঘন্টা এখানে বসে থাকতে হবে, তাও একা একা। কেন যেন এত সময় ধরে বই পাড়ায় ঘুরলাম। ততক্ষণে খিদেও ভীষণ লাগছিল। পাশের একটা খাবার দোকানে হাতে তৈরি আটার রুটি আর তরকারি খাবো বলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর খাওয়া দাওয়া শেষে হাঁটতে হাঁটতে স্টেশনের শেষ প্রান্তে এসে দেখলাম একটা বসার জায়গা যেন আমার জন্যই অপেক্ষা করছিল। বসে পড়লাম। মাথার উপরে বাল্বটা বোধহয় কেটে টেটে গিয়েছিল, তাই আলো ছিল না তেমন বললাম কারণ দূর থেকে কিছুটা আলোর ছটা আসছিল আমার কাছে। বইটা বের করলাম। এই আলো আধারিতে লেখা তেমন কিছু বুঝতে পারবো না জানতাম, তাই এই দ্বিধায় প্রথমে বইটা খুলতে চাইছিলাম না। কিন্তু ঘটল উল্টো ঘটনা। বই খুলতেই দেখলাম বইতে ছাপা প্রত্যেকটা অক্ষরের যেন নিজস্ব আলো আছে। তাদেরকে পড়ার জন্য বা বোঝার জন্য অন্য কোনো আলোর প্রয়োজন নেই। আমি ঘাবড়ে গেলাম। আরও কয়েকটা পাতা উল্টে মাঝামাঝি অংশে দেখলাম সে একই ঘটনার পুনরাবৃত্তি। সাথে দেখলাম বেশ কিছু চিত্র। পুরো বইটা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম প্রচ্ছদের মতো বিভৎস ও ভয়াবহ চিত্রের সংখ্যা 21টা। দেখলাম ঘরে ফেরার ট্রেনটা স্টেশনে ঢুকছে। বইটা বন্ধ করে ব্যাগে রেখেই ট্রেনে উঠে গেলাম। তারপর সেদিন পুরো ট্রেনটা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে রাতে বইটা খুলে পড়া শুরু করেছিলাম। বইটার সূচনা পর্বে পটভূমিকায় ইংরেজি হরফে লেখা ছিল, প্রিয়তম, আমি তো তোমাকে আমার সবটা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু তুমি কেন আমাকে গ্রহণ করতে পারলে না? কেন বুঝলে না আমার ভালোবাসা? আমি তো তোমারই হতে চেয়েছিলাম, আর তুমি কি না আমাকে মৃত্যুর দিকে এগিয়ে দিলে। তবে জানুক লোকে আমাদের এই প্রেমের ইতিহাস। আমি আমার জীবনী শক্তি দিয়ে, শরীরের রক্ত দিয়ে তিলে তিলে লিখে গেলাম এই বই। যে ভালোবেসে আমার এই বই পড়বে, আমার মৃত্যু অতৃপ্ত আত্মা তার দাস। প্রথম ভূমিকাটা পড়ে গাটা কেমন যেন ভয় শিউরে উঠল। তারপর আরো বেশ খানিকটা পড়তে পড়তে বইটা বুকের ওপর রেখে ঘুমিয়ে পড়ি। সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়েছি। ঘুমের মধ্যে এত শান্তি তা বোধহয় সেই দিন প্রথম অনুভব করেছিলাম। সকালে খুব তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে যায়। প্রতিদিনের মতো সেদিনও ঘুম থেকে উঠে দেখি এক আশ্চর্য ঘটনা। বিগত রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়া বইটা আমার বিছানায় নেই। যেন খুব যত্ন সহকারে তাকে আমার পড়ার টেবিলে রাখা হয়েছে, অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। যদিও এই ঘটনা নিয়ে বেশি মাথা ঘামালে আমার পেটের ভাত হজম হবে না, তাই বেশি দেরি না করে সাইকেলটা নিয়ে মাছের বাজারে মাছ কিনতে চলে যাই। মাছের দোকানেও যেমন ভিড় তেমন চড়া দাম। কোনো রকমে মাছ কিনে বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা মোটর বাইকের সাথে অ্যাক্সিডেন্ট। আমি ছিটকে পড়ে যাই পাশের একটা ডোবায়। জলে পড়েছিলাম, তাই সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম। তবে পরক্ষণেই একটা জিনিস খেয়াল করেছিলাম যে সেদিনের সেই অ্যাক্সিডেন্টের ঘটনাটা আমি স্বপ্নে দেখেছিলাম। সেই দিন দেখেছিলাম যেদিন আমার বুকের ওপর ওই আশ্চর্য বইটা ছিল। তারপর একটা ভয়ে বিস্ময়ে বইটা আর অনেক দিন পড়ে দেখা হয়নি। চোখের সামনে বইটা আছে, অথচ আর পড়ি না, খুলেও দেখি না। প্রতিদিন একই রকমভাবে দেখতে দেখতে বইটার ওপর থেকে সমস্ত রকমের সন্দেহ, ভয় সব যেন শেষ হয়ে গেছে। প্রচ্ছদের সে ভয়াবহ মূর্তিটা যেন আমার চোখ সওয়া হয়ে গেছে। তাই আবার 1 বছর পর আজ বইটা খুলেছি। প্রথম পরিচ্ছেদে শেষের দিকের খানিকটা অংশ পড়তে বাকি ছিল। তা পড়তে পড়তে আমার সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। কি করছো কিসিনিয়া? এইভাবে হাত কেটে ফেললে কেন? দিন দিন তুমি কেমন যেন বাচ্চা হয়ে উঠছো। একটা কথা বললে বুঝতে পারো না, বোঝার চেষ্টা করো না। এতটা ইম্যাচিওর হলে জীবন চলে না।
আমাকে একবার বিশ্বাস করো আরগাস, আমি আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি সারা জীবন তোমাকে ভালো রাখবো। হাত কেটে কি করেছো একবার চেয়ে দেখো, কি বিভৎসভাবে রক্ত পড়ছে। এসব দেখলে আমার খারাপ লাগে না বুঝি? যখন ভালোবাসতে পারবে না তখন আমার শরীর থেকে সব রক্ত বের হয়ে যেতে দাও। এই রক্তের প্রতিটা ফোঁটা দিয়ে আমি ভালোবাসার গল্প লিখবো। এই সিনিয়া, এরকম পাগলামি করো না। তুমি আমার কাছে যা খুশি চাইতে পারো, তুমি যা চাও আমি দেবো আরগাস, তাই দেবো। এমনকি আমার শরীরটাও তোমাকে সঁপে দেবো। নেবে আমার শরীরটা? নেবে? ভোগ করবে আমাকে? কিন্তু দয়া করো, আমি যে তোমাকে ভালোবাসি। বইটা পড়তে পড়তে মনে খানিকটা এফেক্ট পড়ল। পাশ্চাত্য সাহিত্যের এই গল্পের বই আমাকে গিলে বসলো দিন রাত। সব সময় মনে হয় একটু পড়ে দেখি। গল্পের বুনন যেন চোখের সামনে চিত্রকল্প সৃষ্টি করে। নভেল ধর্মী সিনেমাটিক এই কাহিনীর সূচনা হয় একটা প্রেম প্রত্যাখ্যান থেকে। সিনিয়া ও আরগাস নামে দুজন নারী পুরুষের মধ্যে একদা বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, কিন্তু ওই যে নারী পুরুষের বন্ধুত্ব কখনো ঘনিষ্ঠ হয় না। কালের নিয়মে সেই সম্পর্কে দুর্বলতা ও প্রেম চলে আসে। যদিও সেই দুর্বলতা, আকাঙ্ক্ষা, প্রেম যে দুতরফা হবে এমনটা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই একতরফা ব্যাপারটা সাহিত্য ও সমাজ জীবনে সমানভাবে দর্শনীয়। গল্পের বেশ কিছুটা অংশ পড়ে বুঝতে পারছি এ গল্পও তার ব্যতিক্রম নয়। সিনিয়া নামক এক রমণী, তার আকাঙ্ক্ষিত পুরুষ, আরগাসকে বন্ধু থেকে প্রেমিকের স্থানে রূপান্তরিত করে। তার কাছে নিজের সব কিছু উজাড় করে দিতে চায়, কিন্তু আরগাস তাকে বন্ধু ব্যতীত কিছুই মনে করতে পারেন না। তাই শেষমেশ নিজের জীবন দিয়ে আরগাসকে ভালোবাসার প্রামাণ্য চিত্র তুলে ধরেছিলেন সিনিয়া। এতক্ষণ বিছানায় শুয়ে শুয়ে গল্পটা পড়ছিলাম। পড়তে পড়তে একটু ভাবুক হয়ে বইটা বন্ধ করে পাশে রাখি। এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে কত কিছু হাবি জাবি ভাবতে লাগলাম। আমারও তো অনেক মেয়ে বন্ধু আছে, তাদের মধ্যেও কেউ কি সিনিয়ার মতো আমাকে মনে মনে ভালোবাসে? কিন্তু যদি তা হয়, আমিও আরগাসের মতোই তাকে বন্ধু ব্যতীত কিছুই ভাবতে পারবো না। তাই কোনো একটা দৃষ্টিকোণ থেকে আমার চরিত্রের মধ্যে আরগাসকে খুঁজে পাই। ভাবতে ভাবতে কখন দু চোখের পাতা এক হয়ে গেছে বুঝিনি, কিন্তু ভাবনাটা ততক্ষণে শরীরের সমস্ত রোমকূপ দখল করে বসেছে। শীতের মধ্যরাত, বাড়ির পাশের বড় বড় গাছগুলোর পাতার ভাঁজে ভাঁজে নিকষ কালো অন্ধকার বাসা বেঁধেছে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দে এগিয়ে চলা ছাড়া বিশ্ব চরাচরে যেন আর কোনো প্রাণ নেই। প্রত্যন্ত গ্রামের দিকে এই রকমটাই হয়ে থাকে। অন্ধকারের এই প্রগাঢ় মহিমায় কে যেন আরও খানিকটা বেশি কালো করার জন্য কালো রং মিশিয়ে দিয়েছে স্বয়ং মহাকাল। জানালার কাচের মধ্য দিয়ে আড়াল আবডাল থেকে দূর আকাশে চাঁদের আলো এসে পড়েছে অম্বিকার ঘরের মধ্যে, সৃষ্টি করেছে এক মায়াবী পরিবেশ। এই রকম পরিবেশে প্রচণ্ড শীতে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঘুমিয়ে থাকলে এই চরম সুখানুভূতির জাল ছিঁড়ে কারোরই সহজে ঘুম ভাঙে না। বিছানায় স্থান পরিবর্তনের কারণে হঠাৎ স্যাঁতস্যাঁতে শীতে ঘুমটা পাতলা হয়েও খানিক পরে ঘুম এসে আষ্টে পৃষ্ঠে চোখের পাতা ও শরীরটাকে আবার জড়িয়ে ধরে, যদি না কেউ প্রচুর উৎপীড়ন কিংবা উত্তেজিত করে থাকে। এক স্পর্শে অনবরত আমার ঘুমের ব্যাঘাত ঘটছিল। নিদ্রাচ্ছন্ন অবস্থাতেও আমি বারবার সে অবাঞ্ছিত স্পর্শটাকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে জড়িয়ে ধরছিলাম ব্ল্যাঙ্কেটের নিচে আমার একমাত্র সঙ্গী পাশবালিশটাকে। বেশ কয়েকবার এমন হবার পর আমার ঘুমটা পুরোপুরি ভেঙে গেল, এবং ঘুমটা ভাঙার পর বেশ আশ্চর্য হয়ে আমি আবিষ্কার করলাম দুটো হাত। আমি যেন ব্ল্যাঙ্কেটের মধ্যে একা নই, আরও একজন আমার শরীর স্পর্শ করে আছে। আমি পরিষ্কার অনুভব করলাম আমার রাত পোশাকের ভেতর কিলবিল করছে একজোড়া নমনীয় হাত। যাযাবর পথিকের মতো সে হাত দুটো
বিচরণ করে চলেছে আমার শরীরে যত্রতত্র। গাঢ় ঘুম অসময়ে ভাঙলে কয়েক মুহূর্তের জন্য একটা ঘোরের মধ্যে থাকে সবাই। সে ঘোরকে ছিন্ন করে বাস্তবে ফিরে আসতে আমার একটু সময় লাগে। বেশ কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে আমার, আর এখন সেই অবস্থাতেই বিছানায় শুয়ে আছি। আর 7-5 না ভেবে চোখ বন্ধ করে অনুভব করছি ব্ল্যাঙ্কেটের তলায় সে উষ্ণ আলো। হঠাৎ করেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। বলিষ্ঠ হাত দুটোর সঙ্গে সঙ্গে একজোড়া নরম ঠোঁটেরও স্পর্শ পাচ্ছিলাম। ধীরে ধীরে ঠোঁট দুটো উঠে আসছিল আমার পুরুষাঙ্গের ওপর দিয়ে, পেটের ওপর দিয়ে, গলা বেয়ে, তারপর মিলিত হলো আমার ঠোঁটের দয়ের সাথে। একটা সময় পর অজান্তেই আমার মুখ দিয়ে বেরিয়ে এলো যৌন তৃপ্তির সেই চরম আওয়াজ। তখন সেই ঠোঁট দুটো আরো উৎসাহী হয়ে পড়ল, শরীরের শুরু থেকে শেষ সর্বত্র চষে বেড়ানো। কামনার রসে সিক্ত হয়ে গেল আমার সারা শরীর। নাইট বাল্বের নীল আলোয় মিশে থাকা সেই দ্বিতীয় ব্যক্তি জিভ দিয়ে সেই সব রস শুষে নিতে থাকলো অশ্লেষে। আহ আহ, কি মাদকতাময় একটা মুহূর্ত। শারীরিক তৃপ্ততার এই সাগরে ভাসতে ভাসতে হঠাৎ আমি চোখ খুললাম, আর তখনই হঠাৎ করে আমার ঘুমের চটকাটা কেটে গেল। আর তখনই আমার মনে পড়ল, আমি ছাড়া এই বন্ধ ঘরে আর তো কেউ নেই, থাকাও সম্ভব নয়, কারণ দরজা তো ভেতর থেকে লক করা। 7-5 ভেবে আমি বিস্ফারিত চোখে উঠে বসবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ভেজা ঠোঁট আর দুটো হাত তখন আমার শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরি দখল করে নিয়েছে। হঠাৎ খুব জোরে হ্যাঁচকা মেরে গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ফেলে ঘরের নীল আলোয় আমি দেখলাম, না, কেউ নেই। ঘরে কেউ নেই, আমার বিছানায় কেউ নেই। অথচ স্পষ্ট অনুভব করছি আমার বুকে এখনো মুখ গুজে পড়ে আছে কোনো এক সুঠাম দেহি যৌন পিপাসী পুরুষ। না, এখন আর সে মাদকতাময় সুখের মুহূর্ত অনুভব করতে পারছি না, বরং ভয়ে, বিস্ময়ে শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। প্রাণপণে চেষ্টা করছি অশরীর সে শয্যা সঙ্গের হাত থেকে রেহাই পেতে, কিন্তু পারছি না। আমি অনুভব করলাম তার নিম্নাঙ্গের কোমলতা ভেদ করে অদৃশ্য অশরীরী এক নারী যৌনাঙ্গ আমার নিম্নাঙ্গের কাপড় সরিয়ে আমার ওপর বসে চুপিসারে প্রবেশ করলো তার ভিতরের। আহ আহ। পরের দিন সকালে খবরের কাগজ উল্টাতে উল্টাতে দেখি ধর্ষণের নগ্ন খবর। প্রেমের জাল বিছিয়ে প্রেমিকাকে ধর্ষণ করল প্রেমিক সহ আরও 4 যুবক, মৃত যুবতী। সকাল সকাল এসব খবর দেখলে যেমন রাগ হওয়া স্বাভাবিক, আমারও ঠিক ততটাই রাগ হলো। আর মনে পড়ে গেল বিগত রাতে সে অতীন্দ্রিয় সহবাস। স্বপ্ন নয়, ভ্রম নয়, এ আমার বাস্তব চেতনার একমাত্র উত্তর, সহবাস। তবে ওসব নিয়ে যত কম ভাবা যায় ততই মঙ্গল। তাই স্নান খাওয়া সেরে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় যানজট, ট্রেনের মধ্যে মানুষের কোলাহল আর ভিড় ঠেলে জলদি হাঁটা আমার দৈনন্দিন কাজের মতোই হয়ে গেছে। তবে আজ আমার মনটা যেন এক বিন্দুতেই আটকে আছে, একটু অন্যমনস্ক। তাই 10:30টার প্রথম ক্লাসে ঢুকতে দেরি হলো। স্যারকে বললাম, স্যার, পরের বার আর দেরি হবে না, আজকে প্লিজ ঢুকতে দিন। তবুও স্যার আমার অনুরোধে কোনো পাত্তাই দিলেন না। আমিও মনে মনে বললাম, আপনার কোনো দিনই ভালো হবে না। আজ ভার্সিটিতে দিনটা খুব খারাপ কেটেছে। বাধ্য হয়ে শেষের ক্লাসটা না করেই বাড়ি ফিরেছি। বিছানা জুড়ে আমি যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছি, ক্লান্ত, অবসন্ন। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম ভেঙে উঠে দেখি রাত 8:30 বেজে গেছে।
তাড়াহুড়ো করে রান্না খাওয়াটা সেরে সেই পাশ্চাত্য নভেলের শেষ পরিচ্ছদও পড়তে শুরু করি। আচ্ছা সিনিয়া, তুমি তো আমাকে প্রেমিক হিসেবে তোমার জীবনে চেয়েছিলে, কিন্তু তোমার জীবনে আমি কখনো প্রেম দিতে পারিনি। বন্ধুত্ব ছাড়া তোমায় বেশি কিছুই দিতে পারিনি। তাই তুমি আমার থেকে কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। আমাকে একবারের জন্য বউ হিসেবে ভালোবাসো, আমার সাথে এক রাত অতিবাহিত করো। এক মুহূর্তের জন্য আমি তোমাকে শক্ত করে আমার বুকে ধরে রাখতে চাই আরগাস। আমাকে এক রাতের জন্য তোমার হতে দাও, আমি আর কিচ্ছু চাই না। কি হলো, তুমি চুপ কেন আরগাস? আমি যে একজনকে ভালোবাসি সিনিয়া, আমি তাকে ঠকাতে পারবো না। এক রাত তো অনেক দূরের কথা, আমি তো এক মুহূর্তের জন্য তোমার হতে পারি না। একজন নারী একজন পুরুষ মানুষকে এতটা চাইতে পারে, এতটা ভালোবাসতে পারে? সারা জীবনের জন্য যাকে পেল না, তাকে শেষবারের মতো একটা রাতের জন্য চাইলো, একটা মুহূর্তের জন্য চাইলো। কিন্তু সে যে অন্য কারো মায়ায় আবদ্ধ, যে মায়া কাটিয়ে একটা রাতের জন্য দুজনে এক হতে পারাটা সহজ নয়। তবে এইভাবে সিনিয়র জীবন, যৌবন, ভালোবাসা একজন পুরুষ মানুষকে ঘিরে তরপাতে লাগলো। ভাবলেই যেন গলাটা শুকিয়ে আসে। পড়তে পড়তে রাত বেশ ঘনিয়ে এলো। বাইরের চাঁদের স্নিগ্ধতা, রূপলি আলো বেশ স্যাঁতস্যাঁতে। খোলা জানালা দিয়ে ঘরের মেঝেতে এসে পড়েছে তার জ্যোতি। সাথে আরও এক অদৃশ্য স্পর্শ জ্যোতি শিহরিত করছে আমার শরীরের সমস্ত রোমকূপ। আমার পুরোটা শরীর জুড়ে কোনো এক অশরীরী দখল। এভাবে আরও প্রতিটা রাত ভরে ওঠে অশরীরী সহবাসের উষ্ণ শিহরণে। পরের দিন খবরটা পেলাম যে স্যার গতবার আমাকে ক্লাসে ঢুকতে দেয়নি, তার অ্যাক্সিডেন্ট হয়েছে। যারা ট্রেনে ঠেলাঠেলি করে আমার হাত মোচকে দিয়েছিল, ঝলন্ত ট্রেন থেকে পড়ে তাদের অকাল মৃত্যু হয়েছে। যারা আমার মুখের ওপর আঙুল তুলে অহেতুক অপমান করেছিল, তারা নাকি মানসিক রোগী হয়ে গেছে। আমিও এখন ভার্সিটি ছেড়েছি, ঠিকমতো খাওয়া দাওয়া করি না। আমার আশ্চর্য কিতাব বুকে জড়িয়ে সেই রাত দুপুর অপেক্ষা করি। আমার আশ্চর্য কিতাবের নায়িকা সিনিয়া, সে আসবে, সে আমাকে আদর করবে, সে আমাকে ভালোবাসবে। আমার অনিষ্ট করে যারা, তাদের উচিত শিক্ষা দেবে। এই অশরীরী সহবাস আমাকে সুখ দেয়, শান্তি দেয়। বন্ধুরা সবাই বলছে আমার নাকি আচরণের পরিবর্তন ঘটেছে। কোনো কারণ ছাড়া হঠাৎ পড়াশুনো ছেড়েছি। আমি নাকি পাগল হয়ে গেছি। আসলে ওরা তো জানে না সিনিয়র শেষ সংলাপ আমাকে ঘিরেই রচিত। আগামী মাসে আমি বিয়ে করছি সিনিয়া। তুমি কি সারা জীবন একা একা থাকবে? কি করবে বলে ঠিক করলে? আমার মতামত তুমিও বিয়ে করে নাও। যদি বলো আমি তোমাকে পাত্র দেখে দিচ্ছি। না আরগাস, তার আর দরকার নেই। এমনিতেই আমার শরীরের রক্ত প্রায় শেষ হয়ে গেছে আমাদের প্রেম কাহিনী লিখতে লিখতে। তাই যতদিন বেঁচে আছি ততদিন তো আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাব, এবং আমার মৃত্যুর পর আমি শুধুমাত্র তাকেই ভালোবাসবো যে আমাদের এই একতরফা প্রেমের গল্পের প্রথম পুরুষ পাঠক হবে। আমি মৃত্যুর পর শুধু তাকেই ভালোবাসবো। তার ভালোবাসা, তার খারাপ লাগা সবটাই তখন আমার। আমি তার মধ্যে খুঁজে নেব তোমাকে খুঁজে নেব আরগাস। এখন সিনিয়া প্রতি রাতেই আমার কাছে আসে। আমার ভালো মন্দের দায়িত্ব এখন তার হাতে। সে না এলে আমার কিছু ভালো লাগে না। আমিও তাকে ভালোবেসে ফেলেছি, আমি সিনিয়াকে ভালোবেসে ফেলেছি। সেও আমার কানে কানে বলেছে আমি তোমাকে ভালোবাসি আরগাস। আজ প্রায় 6 মাস আমি ঘরের বাইরে বের হইনি। বলা ভালো আমাকে বের হতে হয়নি। আমার সব কিছু এখন তার হাতে। আমার এখন খিদে পায় না, কিছু খাই না।
তবুও কেমন করে যেন বেঁচে আছি জানি না। আর কতদিন এইভাবে লিখে যেতে পারবো আমার মনের কথা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা। তবে আমার মনে হয় আমার দিন শেষ হয়ে এসেছে। আমি বোধহয় এবার মরে যাব। আমি এও জানি আমি মরে গেলে আমাকে বাঁচানোর ক্ষমতা সিনিয়ার মধ্যে নেই। তবুও আমি যেন ওই সিনিয়াকেই ভালোবাসি। লাভ ইউ সিনিয়া। আজ এসো তুমি, আজ এসো। আমার চোখটা কেমন যেন বন্ধ হয়ে আসছে। আমি বোধহয় ফুরিয়ে আসছি, তাই না সিনিয়া? কোথায় তুমি? এসো, এসো আমার কাছে। ডায়েরিটাতে এই পর্যন্তই লেখা ছিল এবং শেষের অক্ষরগুলোর অগোছালো ভাব দেখেই বোঝা যায় লিখতে গিয়ে তার হাতের আঙুল ভীষণ কেঁপেছিল। এবং এই কাহিনী পড়েই বোঝা যায় তার মৃত্যুর কারণ কেন পোস্টমর্টেমে ধরা পড়েনি। কারণ সে যে চাঁদনি রাতে প্রেয়সীর শিকার, তাই তার এমন অপমৃত্যু। সত্যি কি মর্মান্তিক ঘটনা। ভয়ে সারা শরীর কেমন যেন ঠান্ডা হয়ে এলো। কালই কালই ওই যুবকের ঘরে গিয়ে খুঁজে দেখতে হবে ওই আশ্চর্য উপন্যাস এখনো কি তোলা আছে ওর ঘরে। যদি থাকে তবে ওটাকে পুড়িয়ে শেষ করতে হবে। হ্যাঁ, গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়। কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানায় থাক।